তারপরে কোশ্চেন কি বলেছে, দ্য সাম অফ দ্য অ্যাটমিক মাস অফ অল দ্য অ্যাটমস ইন এ molecule of the substance is the sum of the atomic masses of all the atoms in a molecule of the substance is formula mass, atomic mass, mole na molecular mass. Is the mass the sum of atomic masses of all the substance. আর্টিতে বলেছে যে কোনো একটা মলিকুলের মানে অণুর যতগুলো অ্যাটম আছে, যতগুলো পরমাণু আছে, তাদের সবার কি অ্যাটমিক মাসের যোগফল, তাদের অ্যাটমিক মাসের যোগফল কার সাথে সমান হবে। সাপোজ আমরা ধরে নিচ্ছি যে গ্লুকোজ C6H12O6 একটা অণু, এর মধ্যে কী কী পরমাণু আছে, কার্বন পরমাণু আছে 6টা, হাইড্রোজেন পরমাণু আছে 12টা, অক্সিজেন পরমাণু আছে 6টা। তো এর ক্ষেত্রে প্রত্যেকটার অ্যাটমিক মাস, অর্থাৎ কার্বনের অ্যাটমিক মাস কত, 12 গুণ 6 যোগ 12 গুণ 1 যোগ কত, 16 গুণ 6। এই যে সাম, এই সামেশনটাকে কি বলা হয়, সামেশনটাকে কি বলা হয়, ফর্মুলা মাস বলে, অ্যাটমিক মাস বলে, মোল বলে না মলিকুলার মাস বলে। আমরা কি জানি এটাকে আণবিক ভর বা মলিকুলার মাস বলে। উত্তর কী হবে, উত্তর হবে 8-এর এ, মলিকুলার মাস। দেখো তারপরে কি বলেছে 9 নম্বর কোশ্চেন, the sum of the total number of protons and neutrons present in the nucleus of an atom is known as the sum of total number of protons and neutrons present in the nucleus, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে তাদের যোগফলকে কি বলে, অ্যাভোগাড্রো নাম্বার, গাউস নাম্বার, অ্যাটমিক নাম্বার না মাস নাম্বার। আমরা তাদেরকে জানি, তাদের বলে ভর সংখ্যা অর্থাৎ মাস নাম্বার, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন। 9 নম্বর, একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা ইজিক্যাল টু ভর সংখ্যা। উত্তর হবে অপশন নাম্বার ডি, মাস নাম্বার। তারপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার বলেছে নিউট্রনস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অল অ্যাটমস এক্সেপ্ট, নিউট্রনস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অল অ্যাটমস এক্সেপ্ট, এটা কত জেই 2019-এর কোশ্চেন। কী বলছে, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন না হাইড্রোজেন, মানে এই যে নিম্নলিখিত যে 4টে মৌল রয়েছে তার মধ্যে কোনটি নিউক্লিয়াসের একটিতে কি থাকে না, নিউট্রন থাকে না। কার্বনে কি থাকে আমরা জানি, কার্বনের 6টা প্রোটন 6টা নিউট্রন, অক্সিজেনের কত 8টা প্রোটন 8টা নিউট্রন, নাইট্রোজেনের কটা 7টা প্রোটন 7টা নিউট্রন। আমরা কি জানি কার্বনের ক্ষেত্রে কি হয়, CarbON, কার্বনে 6টা প্রোটন থাকে আর 6টা নিউট্রন থাকে নিউক্লিয়াসে। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন থাকে আর 8টা নিউট্রন থাকে। তারপরে কি আছে, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেনে কটা থাকে 7টা প্রোটন আর 7টা নিউট্রন। আর হাইড্রোজেনে কি থাকে, হাইড্রোজেনে থাকে 1টা প্রোটন আর 0টা নিউট্রন। উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেনে কি থাকে না, নিউট্রন থাকে না। তাহলে কোশ্চেন নম্বর 11 বলছে, দ্য নাম্বার অফ ড্যাশ ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাস নাম্বার অফ অ্যান অ্যাটমস অ্যান্ড দ্য অ্যাটমিক নাম্বার। বলছে দ্য নাম্বার অফ ড্যাশ, অর্থাৎ প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস আর বোথ প্রোটন অ্যান্ড নিউট্রন, দ্য নাম্বার অফ ড্যাশ ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন মাস নাম্বার অফ দ্য অ্যাটম, মানে কোনো পরমাণুর ভর সংখ্যা এবং তার অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের বিয়োগফলকে কি বলে। আমরা কি জানি, আমরা জানি 11 নম্বর কোশ্চেন, আমরা জানি ভর সংখ্যা ইজ ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক যোগ নিউট্রন সংখ্যা। এর পরমাণু ক্রমাঙ্ক যদি আমি এইদিকে নিয়ে আসি কি হবে, ভর সংখ্যা বিয়োগ পরমাণু ক্রমাঙ্ক সমান নিউট্রন সংখ্যা।
তো ভর সংখ্যা অর্থাৎ অ্যাটমিক মাস এবং অ্যাটমিক নাম্বারের ডিফারেন্স কি? ডিফারেন্স নিউটন সংখ্যা। উত্তর কি? উত্তর হবে অপশন নাম্বার সি, নিউটন সংখ্যা উত্তর। তাহলে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল ইলেকট্রনস রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন পাথ। বলছে অ্যাকর্ডিং টু দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল, রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে সেই পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কোন ধরনের পাথে? সার্কুলার পাথ, রেডিয়াল পাথ, লিনিয়ার পাথ না ইলিপ্টিক্যাল পাথ? সার্কুলার পাথ বৃত্তীয় পাথ, রেডিয়াল পাথ, লিনিয়ার মানে রৈখিক পাথ, ইলিপ্টিক্যাল মানে উপবৃত্ত পাথ। যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছিল, রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড আলফা সোনার পাতে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, মানে এটা কি পরীক্ষা? এটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। কি পরীক্ষা? সোনার পাতে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা এর সাহায্যে পরমাণু মডেল দিয়েছিল। এবং তিনি কি বলেছিলেন? এখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন যে পরমাণু নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াস কি থাকে? অতি ক্ষুদ্র স্থানে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর একটা খুব সামান্য স্থানে, খুব অল্প একটা জায়গায় কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। একে কি বলা হয়? একে বলে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। কী বলেছিল? ইলেকট্রনগুলিকে কেন্দ্র করে এগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। কিন্তু এই বৃত্তাকার কক্ষপথে কি বলেছিল না? বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে কোনো কথা বলেছিলেন না। তো রাদারফোর্ড বলেছিলেন কি? বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি কি করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এটা গেল 12 নম্বর কোশ্চেন। তো 13 নম্বর কি বলেছে? দ্য আইসোটোপ অফ ডয়টেরিয়াম অফ হাইড্রোজেন হ্যাজ, দ্য আইসোটোপ ডয়টেরিয়াম অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের একটা আইসোটোপ ডয়টেরিয়ামের কি কি থাকে? হাইড্রোজেনের 3টে আইসোটোপ, আমরা কি জানি? হাইড্রোজেন কি? হাইড্রোজেন 13 H11। হাইড্রোজেনের আইসোটোপ কী কী আছে? H12 H13। এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এটাকে আমরা কী বলি? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। যদি শুধু হাইড্রোজেন উল্লেখ থাকে সবসময় আমরা এটাকে গণ্য করি, H11কে। আর H12কে কী বলে আমরা? ডয়টেরিয়াম। আর এটা কী বলে? ট্রিশিয়াম বা ট্রাইটিয়াম। ট্রিশিয়াম কি? ট্রিশিয়াম হচ্ছে H13, অর্থাৎ এই যে নিচের এটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক সেম 1 করে। আর উপরেটাকে বলে ভর সংখ্যা, এটা ভর সংখ্যা 1, এটা ভর সংখ্যা 2, এটা ভর সংখ্যা 3। অর্থাৎ আমাদের কোশ্চেনে আছে কি? ডয়টেরিয়ামের আমরা এখান থেকে কী পেলাম? ডয়টেরিয়ামের প্রোটন কটা? পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন হচ্ছে 1টা, ভর সংখ্যা কত? ভর সংখ্যা 3। অর্থাৎ এখান থেকে আমরা কী লিখতে পারি? নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা সমান 3 বিয়োগ 1 সমান 2। অর্থাৎ নিউটন কতগুলো? 2টো, প্রোটন কতগুলো? 1টা। এটা হচ্ছে ডয়টেরিয়াম থাকে। তো অপশান দেখো কি বলছে? 1 proton and 1 neutron, 1 neutron and 2 protons, no neutrons and 1 protons, 1 electron and 2 neutrons। তো কোনটা কি থাকে? এখানে কোনটা সঠিক উত্তর হবে? ডয়টেরিয়ামের মধ্যে কোনটা? সরি, এখানে একটু ভুল হয়েছে। যে ডয়টেরিয়ামের ভর সংখ্যা কত? 2। তো 2 হলে কত হবে? 2 বিয়োগ 1 মানে 1। অর্থাৎ ডয়টেরিয়ামের প্রোটন কতগুলো থাকে? প্রোটন থাকে 1টা আর নিউট্রন থাকে 1টা। আর সাধারণ হাইড্রোজেনে কি থাকে? প্রোটন থাকে 1টা, নিউট্রন কত? নিউট্রন হচ্ছে 0। এই কোশ্চেনটাও দেয় অনেক সময়, যে বলে যে কার নিউট্রন থাকে না? প্রোটিয়ামে নিউট্রন থাকে না, সাধারণ হাইড্রোজেনে নিউট্রন থাকে না এর। তবে ডয়টেরিয়ামে কী হলো? 1 1। অর্থাৎ উত্তর হবে কি? অপশন নাম্বার 1, অর্থাৎ 1 প্রোটন অ্যান্ড 1 নিউট্রন। তবে 14 নম্বর কোশ্চেন কি বলছে? ভ্যালেন্স শেল ইজ দ্য ড্যাশ শেল অফ এভরি এলিমেন্ট। মানে ভ্যালেন্স শেল মানে যোজ্যতা কক্ষ। কোন কক্ষটা? প্রত্যেকটা মৌলের কোন কক্ষটাকে আমরা যোজ্যতা কক্ষ হিসেবে চিনি? মিডিল শেল মানে মাঝের কক্ষ, না পেনুলটিমেট কক্ষ, ফার্স্ট কক্ষ, না আউটার মোস্ট কক্ষ?
এবার আমরা জানি ভ্যালেন্সিয়াল মানে কি, ভ্যালেন্সিয়াল হচ্ছে যে কক্ষের ইলেকট্রনগুলো কি করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কোন কক্ষের ইলেকট্রন, শেষ কক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেজন্য ভ্যালেন্সিয়াল হিসাবে কাকে আমরা জানি, ভ্যালেন্সিয়াল হিসাবে জানি যে আউটার মোস্ট অরবিটালকে বলা হয় ভ্যালেন্সিয়াল। তারপরে কোশ্চেন নম্বর, এর উত্তর হলো কি আউটার মোস্ট। তারপরে 15 নম্বর কোশ্চেন, দ্য রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটমস ডাজ নট ডিসক্রাইব দ্য রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটম ডাজ নট ডিসক্রাইব দ্য, মানে রাদারফোর্ডের যে পরমাণু মডেল রাদারফোর্ড দিয়েছিল, সেই পরমাণু মডেলে কোন জিনিসটাকে ব্যাখ্যা করেছিল না। চার্জ অফ দ্য অ্যাটম মানে পরমাণুর যে চার্জ আধান সেটি, প্রেজেন্স অফ নিউক্লিয়াস মানে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি সেটা, না স্টেবিলিটি অফ দ্য অ্যাটম মানে পরমাণুর যে স্থায়িত্ব সেটা, না প্রেজেন্স অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের উপস্থিতি। যে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেখানে কী ব্যাখ্যা, রাদারফোর্ড বলেছিল যে পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, ভারী জানলে সেজন্য তিনি নিউক্লিয়াস সম্পর্কে বলেছিলেন। প্রেজেন্স অফ ইলেকট্রন, তিনি কী বলছিলেন, ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে, ইলেকট্রন সম্পর্কে বলেছিলেন। তার কী বলেছিল, এখানে বলেছিল যে প্রোটনে কী চার্জ হয়, প্রোটনে পজিটিভ চার্জ হয় এবং ইলেকট্রনে নেগেটিভ চার্জ হয়, তাদের চার্জ সম্পর্কে বলেছিল। তো কী সম্পর্কে বলেছিল না, স্টেবিলিটি অফ অ্যাটম সম্পর্কে বলেছিল না। কি রাদারফোর্ড স্টেবিলিটি অফ অ্যাটম সম্পর্কে বলেছিল না। উত্তর কি 15 সি। তা রাদারফোর্ড কী বলেছিল না, পরমাণু স্টেবিলিটি সম্পর্কে কোনো ধারণা দিয়েছিলেন না। মানে এটা কোথা থেকে আমরা পাই, এটা আমরা পাই যে ম্যাক্সওয়েল বলে একটা বিজ্ঞানী ছিল, ম্যাক্সওয়েল বলেছিল কোনো চার্জবাহী কণা যদি ঘোরে তো সেখান থেকে কী বেরোবে, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি বেরোয়, তো সেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি বেরোয়, তো এখানকার যে চার্জবাহী কণাটা ইলেকট্রনটি প্রদক্ষিণ করছে, রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে যে ইলেকট্রনটি প্রদক্ষিণ করছে সেই ইলেকট্রনের শক্তি কমবে, এবং শক্তি কমতে ব্যাসার্ধটা আস্তে আস্তে ছোটো হতে কী করবে, একসময় নিউক্লিয়াস উপরে আপাতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে তো পরমাণু অস্তিত্ব ধ্বংস হয় না, এবং রাদারফোর্ড এই সম্পর্কে কোনো রকম ব্যাখ্যা দিয়েছিল না, কিন্তু ম্যাক্সওয়েল প্রমাণ করে দেখেছিল যদি চার্জবাহী কণা প্রদক্ষিণ করে সেখান থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে, তড়িৎচুম্বকীয় বিকিরণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হবে। তবে ম্যাক্সওয়েলের এই যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের এই তত্ত্বটা ভুল, মানে এই জায়গাটায় রাদারফোর্ড এসে ভুল প্রমাণিত হন। এই গেল 15 নম্বর কোশ্চেন। তাহলে কোশ্চেন নম্বর 16। কোশ্চেন 16 কী বলেছে, বোরস অরবিট আর কল্ড স্টেশনারি বিকজ কোশ্চেন দেখা যাচ্ছে, হ্যাঁ কোশ্চেন দেখা যাচ্ছে এবার। বোরস অরবিট আর কল্ড স্টেশনারি বিকজ বোরের যে কক্ষ যে বলেছিল, বোরের যে কক্ষ সেটাকে স্টেশনারি বলেছিল, মানে স্থায়ী কেন বলেছিল। 1 নম্বর কি, ইলেকট্রনস ইন দেম আর স্টেশনারি, সেখানে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কী হয়, স্টেশনারি থাকে। 2 নম্বর কী বলেছিল, ইলেকট্রনস ইন দেম হ্যাভ ফিক্সড এনার্জি, যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের কি একটা ফিক্সড নির্দিষ্ট একটা শক্তি রয়েছে। প্রোটনস রিমেন্স ইন দ্য নিউক্লিয়াই অ্যান্ড আর 4 নম্বর বলেছে দেয়ার অরবিট হ্যাভ ফিক্সড রেডি, তাদের যে অরবিট আছে মানে যে কক্ষটা তাদের কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে। বোর অরবিট আর কল্ড স্টেশনারি, বোরের অরবিটে স্টেশনারি বলা হয় কারণ মেন হচ্ছে বোরের দ্য বোর মডেল অফ দ্য অ্যাটমস ওয়াজ প্রপোজড বাই নিলস বোর। বোর এক্সপ্লেন দ্যাট দ্য নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস according to Bohr, electrons which is moving in an orbital does not lose the এনার্জি। তবে বোর যে পরমাণু মডেল দিয়েছিল, সে বোরের পরমাণু মডেল কী বলেছিল যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াস মাঝে থাকে এবং ইলেকট্রনগুলি তো বাইরে করে, তো বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই যে ব্যাসার্ধটা কী হবে, এই রেডিয়াসটা একটা ফিক্সড রেডিয়াস হবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। 1 নম্বর
2 নম্বর কী বলেছিল, এই বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। 2 নম্বর কী বলেছিল, এই বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনটা প্রদক্ষিণ করবে, এই প্রদক্ষিণকালে ওই ইলেকট্রনের শক্তির কোনো শোষণ বা বিকিরণ হবে না, অর্থাৎ শক্তি কী থাকবে, ফিক্সড থাকবে। বললো যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তো প্রদক্ষিণ করার সময় ইলেকট্রন কী করবে না, শক্তি শোষণ বা বর্জন করবে না। তারপর 3 নম্বর কী বলেছিল, যে কোনো একটা ইলেকট্রন যদি এই নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস ধরুন এই কক্ষপথগুলো রয়েছে, কোনো একটা ইলেকট্রন যদি এই কক্ষ থেকে এই কক্ষে যায়, অর্থাৎ নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরের কক্ষে গেলে শক্তির শোষণ করবে। অর্থাৎ এই নিচ থেকে 1 নম্বর থেকে যদি 3 নম্বরে যায়, তখন কী হবে, সে শক্তি গ্রহণ করবে বাইরে থেকে। আর 3 থেকে যখন 1-এ আসবে বা 2-এ আসবে, তখন কী করবে, এখানে শক্তির কী হবে, বর্জন, আর এখানে শক্তির গ্রহণ। আর এই শক্তির গ্রহণ বা বর্জন কী হবে, একটা নির্দিষ্ট মানের হবে, যে মানের জন্য এই যে সরাসরি 1 থেকে 3-এ যেতে পারবে, বাইরে অন্য কোথাও নয়, বা অন্য কোথাও বলতে এই মাঝামাঝি কোনো জায়গায় যেতে পারবে না। তো কি দেখলাম, যে বোরের যে কক্ষগুলো, অরবিটগুলো ছিল, সেই কক্ষগুলো কি হয়, শক্তি ফিক্সড থাকে। তবে এই শক্তি ফিক্সড থাকার জন্য এদের স্টেশনারি অরবিট বলা হয়, তাই উত্তর অপশন নাম্বার বি। তারপরে 17 নম্বর কোশ্চেন, দ্য নেগেটিভলি চার্জড আয়ন ইজ নোন অ্যাজ ক্যাথোড, অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানোড। নেগেটিভলি চার্জ কি হয়, নেগেটিভ হয়, তাকে কি বলে, অ্যানায়ন বলি আমরা। কারণ অ্যানায়নের নেগেটিভ চার্জ, কারণ কি, কারণ অ্যানায়নের যে যতগুলি প্রোটন থাকে তার থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করার জন্য, সেজন্য তাদের কি বলা হয়, তাদের অ্যানায়ন বলা হয়। দ্য নাম্বার অফ অ্যাটমস অর মলিকুলস অর ions present in 1 mole of a substance is called, মানে the number of atoms and molecules and the ions present in 1 mole of a substance is called, অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থের ভিতরে মলিকুল, আয়ন এবং প্রেজেন্ট কতটুকু উপস্থিত থাকে, সেটা কি বলা হয়, সেটাকে নর্মালিটি বলে, মাস নাম্বার বলে, অ্যাভোগাড্রো নাম্বার বলে, না অ্যাটমিক নাম্বার বলে। এই কোশ্চেনটা অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড মোলের চ্যাপ্টার কোশ্চেন। এটা মোলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে নিও, ওখানে খুব সুন্দরভাবে এগুলো বলা হয়েছে, ওগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এর উত্তর কী হবে, এর উত্তর হবে অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ 1 মোল পদার্থের পরিমাণে যে পরিমাণ পদার্থের কণা উপস্থিত থাকে, সেই কণাকে কী দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ অ্যাভোগাড্রো বা NA দ্বারা প্রকাশ করা হয়, যার মান নির্ণয় করেছিল বিজ্ঞানী মিল্টন। তারপরে না কোশ্চেন নম্বর 19 বলেছে, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব অফ চার্জ, অর্থাৎ 1 কুলম্ব আধানে, মানে 1 কুলম্ব যে চার্জ, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব অফ চার্জ, অর্থাৎ 1 কুলম্ব যে আধান বা চার্জ রয়েছে, সেখানে কতগুলো ইলেকট্রন রয়েছে। তো কতগুলো ইলেকট্রন রয়েছে কি করে বের করবে, তো প্রথমত ধরতে হবে একটা ইলেকট্রনের আধান কত হয় আমাদের জানতে হবে। প্রথম জানতে হবে এটা কত নম্বর কোশ্চেন নম্বর 19, একটা ইলেকট্রনের আধান কতটুকু হয়, আধান হয় 1.602 ইন্টু 10⁻⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের আধান কত, এত কুলম্ব। জানতেছি যে 1 কুলম্ব আধানের জন্য কতগুলি ইলেকট্রন দরকার, 1 কুলম্ব কিসের জন্য, আধানের জন্য কতগুলি কি দরকার, ইলেকট্রন দরকার। অর্থাৎ আমরা এটা কি লিখতে পারি, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব আধানের জন্য ইলেকট্রন দরকার। কটা ইলেকট্রন দরকার, একটি, তাই তো। এবার বলেছে কি 1 কুলম্বের জন্য, 1 কুলম্ব আধানের জন্য ইলেকট্রন দরকার 1/1.602 ইন্টু 10⁻⁻19। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখান থেকে ক্যালকুলেশন করতে আসবে 6.25 ইন্টু 10⁻18। উত্তর কত আসলো, 6.25 ইন্টু 10⁻18, অর্থাৎ অপশন নাম্বার বি আসলো উত্তর। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস হাউ ইলেকট্রনস আর পুট ইনটু অরবিটালস ইন এ
পার্টিকুলার অর্ডার অফ ফর ফিলিং, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবড হাউ ইলেকট্রন, মানে এই নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কোনটি, মানে কোন তত্ত্বটি কী বলেছে, যখন আমরা ইলেকট্রন ফিল আপ করবো তার একটা নির্দিষ্ট অর্ডারে হবে, যে পার্টিকুলার অর্ডারে হবে ইলেকট্রন ফিল আপ, নির্দিষ্ট মানে হ্যাপোজেটলি আমি যা কিছু করতে পারি না, যখন ইলেকট্রনে ফিল আপ করবো একটা নির্দিষ্ট অর্ডারে আমাকে মেনটেন করতে হবে। এই নির্দিষ্ট যে অর্ডার সেটা দিয়েছিল কোন সূত্র? 1 নম্বর বলছে হুন্স রুল, 2 নম্বর বলছে কি ওয়েসেস রুল, তারপরে 3 নম্বর হচ্ছে আব্বাও রুল, আব্বাও প্রিন্সিপাল, 4 নম্বর পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল। অর্থাৎ যখন আমরা ইলেকট্রন ফিল আপ করবো সেই ইলেকট্রন ফিল আপের যে নিয়ম, যে সূত্র, সেই সূত্রটা কোন নিয়ম থেকে আমরা আসি, মানে হুন্সের সূত্র, ওয়েসের সূত্র, না আব্বাও প্রিন্সিপাল, না পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল। এই যে সূত্র 4টে রয়েছে এর মধ্যে কোনটি থেকে আমরা আসি, না আমরা আসি পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে। আমরা কোথা থেকে আসি? পাউলিং থেকে আসি, না আব্বাও থেকে আসি, না হুন্স থেকে আসি? তো পাউলির যে সূত্র, পাউলির যে অপবর্জন নীতি, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলেছে, যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম সেগুলো, যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান এন, এল, এম, এস। এন মানে কি? এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টের মান কখনো একই হতে পারে না। নিম্নলিখিত একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা, এই 4টের মান কখনো একই রকম হতে পারে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 1s এর ক্ষেত্রে যে 4টে কোয়ান্টাম সংখ্যার মান, 1s এর যখন উপরের স্পিনটা আমরা গ্রহণ করব তার মান কত? n এর মান 1, l এর ভ্যালু s এর জন্য 0, m এর মান 0 আর s এর মান +1। আর নিচের দিকে যে স্পিনে যে ইলেকট্রন রয়েছে তার জন্য পাবো কি n সমান কত? 1, l সমান 0, m সমান 0। অর্থাৎ তিনটের মান মিলে যাচ্ছে, কিন্তু 4 নম্বর অপশনে এটা +1 এটা -1 মিলছে না। এটা হচ্ছে পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে যে পরমাণু যে কোনো দুটি ইলেকট্রন কখনো 4টে সেম কোয়ান্টাম নাম্বারকে অবটেন করতে পারে না। তা 2 নম্বর সূত্র কি বলেছে? 2 নম্বর বলেছে হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল, হুন্স মাল্টিপ্লিসিটি রুল সূত্র যে একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলিকে একইভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে থাকবে। অর্থাৎ 3টে পি, 5টি ডি এবং 7টি এফ কক্ষক আছে, তাহলে এসপি ডিএফ কক্ষকে ইলেকট্রন জোড় যথাক্রমে শুরু হবে ইলেকট্রন বিন্যাসের চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ইলেকট্রনের ক্ষেত্রে। এটা যদি ভালো করে বুঝতে পাউলির যে হুন্সের রুল, এটা অনুসারে কী বলছে? বলছে যখন একটা কক্ষকে যখন 3টে উপকক্ষ রয়েছে, এটা যদি পি আমরা ধরি, এটা পিএক্স, পিওয়াই, পিজেড। তোমার কাছে যদি দুটো ইলেকট্রন থাকে, পি এ যদি দুটো ইলেকট্রন দিতে হয় তখন কী করতে হবে? আমাকে প্রথমে একে একটা ইলেকট্রন দিতে হবে, একটা ইলেকট্রন দেবে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন, অর্থাৎ এর শক্তি, তিনটে অরবিটালের শক্তি কি সেম। সেই জন্য বলছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলির মধ্যে প্রথমে কী করতে হবে? প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে, তারপর যদি এক্সেস ইলেকট্রন থাকে তারপরে কী হবে? সেটি জোড় অবস্থায় যাবে। এটা হচ্ছে পাউলি, এটা হচ্ছে কি হুন মাল্টিপ্লিসিটি রুল। তারপরে 3 নম্বর অপশন, একটা অপশন কি আছে? আব্বাও নীতি। আব্বাও নীতি কি বলেছে? জার্মান শব্দ আব্বাও এর অর্থ হলো কি? গড়ে তোলা। অর্থাৎ এটা কোনো বিজ্ঞানীর নাম নয়, এর একটা শব্দ, জার্মান শব্দ, যার মানে কি? গড়ে তোলা। 1 নম্বর নিয়ম কি বলছে? আব্বাওয়ের ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিতে প্রবেশ করবে। অর্থাৎ 2 নম্বর কি? ইলেকট্রন বিন্যাসে সর্বদা পাউলির অপবর্জন নীতি মেনে চলে। 3 নম্বর হুন্ডের সূত্র মেনে চলে। আর এখানে আরও দুটো সূত্র আছে, এক নম্বর হচ্ছে n+l নিয়ম, অর্থাৎ n+l এর মান বৃদ্ধির সাথে সাথে সংশ্লিষ্ট উপকক্ষের শক্তি বৃদ্ধি পায়। মানে কোনো উপকক্ষের n অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং তার গৌণ কোয়ান্টাম সংখ্যা, এই দুটো যোগ করে দেখবো যার ক্ষেত্রে ভ্যালু কম আসবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে কি, যে 3D এর আগে 4D, 4s এর আগে, মানে 4s এ আগেও ইলেকট্রন প্রবেশ করে, 3Dতে পরে ইলেকট্রন প্রবেশ করে। তারপরে কি বলছে? যখন দুটি উপকক্ষের, মানে দুটি উপকক্ষ নিয়ে যখন দেখবো দুটো যদি n+l এর মান সমান হয় তখন আমরা কি করব? তখন বলছে যে উপকক্ষের n+l এর মান ইলেকট্রনের সেই উপকক্ষে প্রবেশ করবে যার ক্ষেত্রে n এর মান কি হবে?
এর মান কম হবে। এইগুলো ছিল কি, এগুলো ছিল হোল্ডস রুল, আব্বাউ প্রিন্সিপাল এবং পাওয়ার ইলেকট্রন মিউচুয়াল। উইচেস রুল এর মধ্যে নেই, পড়ে না। তো এখান থেকে আমরা দেখলাম কি আব্বাউ নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা সঠিক নিয়ম, মানে পার্টিকুলার অর্ডারে যে মানে একটা নির্দিষ্ট নিয়মে যে ইলেকট্রন বিন্যাস করবো সেটা মেনটেন করে কি আব্বাউ নিয়ম। কারণ আব্বাউয়ের মধ্যে কি আছে, হোল্ডস রুলও রয়েছে, পাউলিং ডিস্ট্রিবিউশন রুলও রয়েছে এবং আরও কিছু এক্সেস নিয়মে রয়েছে, যেটা n+n নিয়ম। তো এটা ওখানে আমরা বলেছিলাম কি 4s আর 3d কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এর ক্ষেত্রে n সমান কত 4, l সমান কত 0। এর ক্ষেত্রে n সমান কত 3d তে 3, d এর ক্ষেত্রে হলো কত 3-1, সর্বোচ্চ হলো 2। অর্থাৎ এর n+l হলো কত 4 আর n+l হলো কত 5। যেহেতু 3d n+l হলো 5, তাই 3d বুকের শক্তি 4d এর থেকে বেশি হওয়া উচিত। এটা হলো নাম্বার 20 কোশ্চেন। এবার হচ্ছে 21 নম্বর কোশ্চেন। বলেছে দ্য ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ওয়াজ ডান ফর দ্য ফার্স্ট টাইম বাই, মানে যে ক্যাথোড রশ্মির যে এক্সপেরিমেন্ট রয়েছে সেটা প্রথম কে করেছিল, কী করেছিল ক্যাথোড রশ্মির যে এক্সপেরিমেন্ট রয়েছে, দ্য ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ওয়াজ ডান ফর দ্য ফার্স্ট টাইম বাইকে আর্নেস্ট রাদারফোর্ড, জন ডাল্টন, জে থমসন না গোল্ডস্টেন। এই 4টে বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে। এর মধ্যে কে প্রথম ক্যাথোড রে এক্সপেরিমেন্টটি করেছে? ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছে প্রথম কে? বিজ্ঞানী জে থমসন। পরে 22 নম্বর কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ চেঞ্জেস উইথ ভ্যালেন্সি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি, নিম্নলিখিত যে 4টে প্রপার্টি রয়েছে এর মধ্যে কোনটি যোজ্যতা পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়? ভলিউম চেঞ্জ হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হয়, ডেন্সিটি চেঞ্জ হয়, না প্রেশার চেঞ্জ হয়? এখানে প্রেশারের কোনো সম্পর্ক নেই। তো ইলেকট্রন যখন যোজ্যতা চেঞ্জ হলে, যোজ্যতা যদি কম বেশি হয় তার আয়তনের কোনো তেমন পরিবর্তন হয় না, ডেন্সিটির পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কিসের না ইকুইভ্যালেন্ট ওয়েট। আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েটের সমীকরণে দেখি, তো 22 নম্বর কোশ্চেন, ইকুইভ্যালেন্ট ওয়েট এর সমীকরণ কী হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট এর সমীকরণ কি? ইকুইভ্যালেন্টের সমীকরণ মলিকুলার মাস, মানে কার ক্ষেত্রে? কোনো আয়নের ক্ষেত্রে, মলিকুলার মাস বাই কি ইকুইভ্যালেন্ট ওয়েট, মলিকুলার মাস বাই ভ্যালেন্সি। অর্থাৎ কোনো একটা মৌলের তার ইকুইভ্যালেন্ট ওয়েট ভ্যালেন্সির মান চেঞ্জ হলে, মলিকুলার ক্ষেত্রে মলিকুলার মাস সেম থাকে, ভ্যালেন্সির মান চেঞ্জ হতে পারে। ভ্যালেন্সির মান যদি চেঞ্জ হয় তখন কি হবে না, তখন ইকুইভ্যালেন্ট ওয়েটের মানও চেঞ্জ হবে। তারপরে কোশ্চেন নম্বর 23 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ নিউক্লিয়ন্স। হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ নিউক্লিয়ন। নিম্নলিখিত যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে কোনটি নিউক্লিয়ন নামে পরিচিত? নিউক্লিয়ন নামে কে পরিচিত? অনলি প্রোটন, শুধুমাত্র প্রোটনস, প্রোটন অ্যান্ড নিউট্রনস, প্রোটন অ্যান্ড ইলেকট্রনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস। তো নিউক্লিয়ন নামে পরিচিত কি? আমরা জানি নিউক্লিয়ন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যারা অবস্থান করে তাদের মিলে নিউক্লিয়ন বলে। আর নিউক্লিয়াস যদি কি থাকে প্রোটন আর নিউট্রন, তাই প্রোটন নিউট্রনের মোটের যে জিনিস তৈরি হয় সেটাকে নিউক্লিয়ন বলা হয়। তো নিউক্লিয়ন কি? প্রোটন অ্যান্ড নিউট্রন, অর্থাৎ অপশন নাম্বার বি। 23-এর অপশন নাম্বার কি হলো? বি, প্রোটন এবং নিউট্রন হচ্ছে সঠিক উত্তর। তারপরে 24 নম্বর কোশ্চেন বলেছে কি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, 24 বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন এ সেল ইজ গিভেন বাই দ্য ফর্মুলা। তো কোন ফর্মুলার সাহায্যে কোনো একটা কক্ষকে সর্বাধিক কতগুলো ইলেকট্রন হচ্ছে, মানে কোনো একটা কক্ষকে মানে সেলে সর্বাধিক কত ইলেকট্রন থাকবে, এটি কোন সূত্র দ্বারা মেজারমেন্ট নির্ণয় করা যায়? নির্ণয় 2n স্কয়ার সূত্র, n না 2n+1। তো কি বলছে? কোনো একটা কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় 2n+1 সূত্রের সাহায্যে, 2n স্কয়ার সূত্র। অপশন নম্বর এ। এটি কার তত্ত্ব? বিজ্ঞানী 24 নম্বর
কী হবে 2n²। এটা কী সূত্র? বোর বুড়ি তত্ত্ব। তো এটা কি আমরা বলতে পারি যে যদি 1 নম্বর কক্ষপথে হয়, 1 নম্বর কক্ষপথে হবে 2 গুণ 1² মানে 2। 2 নম্বর এটা কে কক্ষ, এল কক্ষ মানে 2। 2 দিয়ে কটা ইলেকট্রন থাকে? 2 গুণ 2² মানে 4 8। তবে কে এল এম, এম মানে কত? এন, এ হলো 3। তো কত হবে? 2 গুণ 3² সমান 9, 3 থেকে 9 আর 2 18। তো এই হচ্ছে নিয়ম। দেখো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আরআরবিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আরও ভিডিও, আরও নতুন ইনফরমেশন, নতুন কোশ্চেন দেখার জন্য। দেখো আজকে লাস্ট কোশ্চেন কী বলছে? ইফ দ্য অ্যাটমিক নাম্বার অফ ক্রিপ্টন ইজ 36 দেন ইটস ইলেকট্রনিক কনফিগারেশন ইজ। আর ক্রিপ্টনের ইলেকট্রনিক নাম্বার অর্থাৎ অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক যদি 36 হয় তবে এর ইলেকট্রনিক কত? ইলেকট্রনিক কত হবে? 36 মানে কত? তো আমরা কি জানি প্রথম কক্ষে থাকে 2টি ইলেকট্রন। এখনই দেখলাম প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2টি। 2 নম্বর কক্ষতে 8টি। 3 নম্বরে সর্বাধিক থাকতে পারে 18টি। 3 নম্বরে সর্বাধিক থাকতে পারে 18টি। তো ক্রিপ্টনের ক্ষেত্রে অর্থাৎ ক্রিপ্টন কেয়ারের ক্ষেত্রে সর্বাধিক কতগুলো ইলেকট্রন হবে? সর্বাধিক হবে প্রথম কক্ষে কতগুলো? যেটা 36টা ইলেকট্রন। প্রথম কক্ষে 2টো, কে কক্ষে, তারপরে এল কক্ষে কটা? 8টা, তারপরে এম কক্ষে কতগুলো হয়? 18টা, আর এন কক্ষে হবে কতগুলো? 28 আর 8 36। অর্থাৎ এল ইলেকট্রনের 2, 8, 18, 8। তো সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। 36-এর অপশন নাম্বার সি হচ্ছে সঠিক। এই গেল তোমাদের কিছু কোশ্চেন। এরপরে আরও কিছু কোশ্চেন বাকি আছে যেগুলো পরবর্তী ভিডিওতে নেক্সট পার্টে আপলোড করা হবে। ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।